ফ্রেম মোশনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিও আমরা শেয়ার করব সাউথ ইস্ট এশিয়ার আরও একটা দেশ ফিলিপিন্স ঘোরার অভিজ্ঞতা। ভয়, উত্তেজনা, চমক সমস্ত কিছু মিলিয়ে এই ট্রিপ ছিল সত্যিই মনে রাখার মতো। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম কলকাতা এয়ারপোর্ট থেকে। এয়ার এশিয়া ফ্লাইটে চলে গিয়েছিলাম মানিলা, মাঝে 2.5 ঘন্টার একটা হল্ট ছিল কুয়ালালামপুরে। দুপুর 12:45 নাগাদ আমরা পৌঁছাই মানিলা। আমাদের মোট ফ্লাইং টাইম ছিল 7.5 ঘন্টার মতো। মানিলা এয়ারপোর্টে পৌঁছে প্রথম স্টেপ ইমিগ্রেশন। তার আগে আমাদের একটা ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হয়েছিল। এয়ারপোর্টে ইন্টারনেটের স্পিড খুবই খারাপ ছিল, তাই আমাদের অনেকটা সময় লেগে গেছিলো এই ফর্ম ফিল আপ করতে। আমরা সাজেস্ট করব পৌঁছানোর 1-2 দিন আগে এই ফর্মটা ফিল আপ করে নিতে। ইমিগ্রেশনের পরবর্তী স্টেপ কারেন্সি এক্সচেঞ্জ। এয়ারপোর্টেরই একটা কাউন্টার থেকে ইউরো থেকে ফিলিপিন্সের কারেন্সি পেসোতে কিছু টাকা বেশ ভালো রেটে আমরা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। এরপর আমাদের প্রয়োজন ছিল একটা সিম কার্ডের, কিন্তু এয়ারপোর্টে অনেকটা বেশি দাম বলছিল, তাই আমরা আপাতত স্কিপ করলাম। এরপর আমাদের পৌঁছতে হবে হোটেলে। আমরা আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম গ্র্যাব অ্যাপ। এটা ফিলিপিন্সের খুবই পপুলার একটা অ্যাপ ডাউনলোড না করা থাকলেও এয়ারপোর্টে রয়েছে কাউন্টার, সেখান থেকেও ক্যাব বুক করা যেতে পারে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখলাম আবহাওয়া খুবই খারাপ, মেঘলা আকাশ, তার সাথে বৃষ্টি পড়ছে। তখন আমাদের কোনো রকম আইডিয়া ছিল না আমরা কি এক্সপিরিয়েন্স করতে চলেছি। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম একটা ছাতা নিয়ে। আমাদের প্রথম স্টপ এখানকার বেশ পপুলার অল পারপাস দোকান 7-Eleven স্টোর। এখান থেকেই আমরা কিনে নিয়েছিলাম লোকাল সিম কার্ড মাত্র 250 পেসোতে। এয়ারপোর্টে এই সিম কার্ডের দাম চাইছিল 1200 পেসো। এরপর একটা অটো করে আমরা চলে এসেছিলাম মানিলা ওল্ড টাউনে। প্রথমেই আমরা দেখলাম ফোর্ট স্যান্টিয়াগো। সত্যিই সুন্দর একটা জায়গা, ইতিহাসে ভরপুর, চারপাশে পুরনো পাথরের দেওয়াল, অসম্ভব সুন্দরভাবে সাজানো একটা বাগান। ক্যাসেলের ভিতর একটা জায়গায় পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয়েছিল, সেখানে ছিল একটা ছোট মিউজিয়াম। মানিলার এই ওল্ড টাউন একসময় ছিল স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের কেন্দ্রবিন্দু, তাই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু স্মৃতি। আমরা ঘুরে দেখেছিলাম সান অগাস্টিন চার্চ, মানিলা ক্যাথিড্রাল এবং আরও কিছু জায়গা। তবে ওয়েদার খুবই খারাপ ছিল, কখনো খুব জোরে বা কখনো আস্তে বৃষ্টি হয়েই চলেছিল। যাই হোক, এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা চলে গিয়েছিলাম এখানকার লোকাল ফিলিপিনো একটা খাবারের দোকানে, যেখানে বিক্রি হচ্ছিল কাবাব জাতীয় কিছু খাবার। খেতে সত্যিই সুস্বাদু, তাই আমরা কিছু খাবার প্যাক করে নিয়ে ফিরে গিয়েছিলাম হোটেলে। পরের দিন সকালে আমরা খুব ভোরে প্রায় 3:30 নাগাদ ঘুম থেকে উঠে চেক আউট করে সরাসরি চলে আসি মানিলা এয়ারপোর্টে। মানিলা থেকে এখন আমরা যাচ্ছি পুয়ের্তো প্রিন্সেসা। ফ্লাইটে সময় লাগবে 1 ঘন্টার মতো। পুয়ের্তো প্রিন্সেসা থেকে আমরা যাব এল নিডো। বাই রোড সময় লাগবে আরও 6 ঘন্টার মতো। এখানে এসেও দেখলাম ওয়েদার বেশ খারাপ। জানতে পারলাম একটা সুপার টাইফুন নাকি এগিয়ে আসছে ফিলিপিন্সের দিকে, তাই ওয়েদার আরও খারাপ হতে চলেছে। আমাদের দুজনেরই কপালে বেশ চিন্তার ভাঁজ। যাই হোক, এয়ারপোর্টের বাইরে ছিল প্রচুর 10 সিটার শেয়ার্ড কার, তারই একটা বুক করলাম। ভাড়া পড়েছিল মাথাপিছু 600 পেসো। যাওয়ার পথে হোটেল থেকে আমাদের ফোন এলো এবং তারা জানালো টাইফুনের কারণে আমাদের 1 রাতের জন্য অন্য একটা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে, যা কোস্টাল এরিয়া থেকে একটু দূরে এবং নিরাপদ। এসব শুনে টেনশন আরও বেড়ে গেল। দুপুর 2টো নাগাদ আমরা এল নিডো পৌঁছালাম। একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি সরাসরি সমুদ্র সৈকতে এক ঝলক দেখার জন্য। আকাশ বেশ মেঘলা, তার সাথে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আর প্রতি মিনিট অন্তর বৃষ্টি। খিদে পেয়েছিল খুব। আমরা খুঁজে পেয়েছিলাম একটা কোজি কোরিয়ান রেস্টুরেন্ট। সেখানে বসেই আমরা এনজয় করছিলাম সুস্বাদু কোরিয়ান খাবার। ঠিক তখনই আমাদের মোবাইল ফোনে এলো একটা এমার্জেন্সি অ্যালার্ট।
যাতে জানানো হয়েছিল টাইফুন টিনোর জন্য সমুদ্র উত্তাল হতে চলেছে, তাই সকলে যেন নিরাপদ জায়গায় চলে যায়। এই পরিস্থিতিতে সত্যি করার মতো আমাদের কিছুই ছিল না, তাই তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। যাওয়ার পথে কিনে নিয়েছিলাম দুটো রেনকোট। বৃষ্টির সাথে প্রচণ্ড হাওয়া সত্যিই ছাতায় মানছিল না। এই আবহাওয়ার কারণেই এল নিডোতে আগামী দুদিনের সমস্ত আইল্যান্ড ট্যুর বাতিল করে দেওয়া হয়েছে। আর এখানে মানুষজন আসে মূলত এই আইল্যান্ড ট্যুরগুলোর আকর্ষণেই। যাই হোক, এর মধ্যেই আমরা খবর পেলাম টাইফুন টিনো ফিলিপিন্সের আরও একটা অংশ সেবুতে প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। আর জানা গেল ভোর 4টে নাগাদ টাইফুন টিনো আছড়ে পড়বে এল নিডোতে, আর রাত্রির 11:30টার পর থেকে আবহাওয়া আরও খারাপ হতে চলেছে। সেদিন সারা রাত আমরা প্রায় না ঘুমিয়েই কাটিয়েছিলাম। উইন্ডি অ্যাপে বারবার চেক করছিলাম টাইফুনের গতিবিধি। আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর ছিল এই টাইফুন। ঝড় থামার পর আমরা সকালে উঠে যখন বাইরে বেরোলাম, দেখলাম চারপাশ একদম তছনছ হয়ে রয়েছে। কোথাও গাছ ভেঙে পড়ে আছে, দোকানপাটগুলোর চাল উড়ে গেছে, কাঁচ ভেঙে পড়ে আছে। সত্যিই একটা দুঃখজনক পরিস্থিতি। আসলে আমরা যে হোটেল বুক করেছিলাম তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং নিয়ে যায় সেখানে, আর হোটেলের লোকেশন ছিল ঠিক এইরকম একটা জায়গায়। একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আজকের প্ল্যান ছিল একটা স্কুটার ভাড়া নেওয়ার। টাইফুনের কারণে এখানকার স্কুটার রেন্টের দোকানগুলোয় কিছু বিধিনিষেধ ছিল। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে একটা দোকান পেলাম। 600 পেসো দিয়ে 24 ঘন্টার জন্য একটা স্কুটার ভাড়া নিয়ে নিলাম। লাইসেন্স লাগেনি, তবে একটা আইডি কার্ড জমা রেখেছিল। আমাদের প্ল্যান ছিল একেবারেই সিম্পল, এই আবহাওয়ার মধ্যেই যতটা সম্ভব পারা যায় এল নিডো এক্সপ্লোর করা। আমাদের এখনকার গন্তব্য এল নিডো থেকে 20 কিলোমিটার দূরে নাকপান বিচ। আর যাওয়ার পথে দেখতে পেলাম এই বিধ্বংসী টাইফুনের আরও অনেক ধ্বংসলীলা। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আকাশে মেঘ অনেকটাই কেটে গেছে, নীল আকাশ দেখা যাচ্ছে। তাই ভাবলাম তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে নিয়ে আমরা ঝটপট বেরিয়ে পড়ব। কিন্তু এই ওয়েদারকে একদমই বিশ্বাস করা যাচ্ছে না। আবার বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি রেনকোট চাপিয়ে। আজকের প্ল্যান এল নিডোর আশেপাশের কিছু বিচ ঘুরে দেখার। চলে এসেছি আজকের প্রথম ডেস্টিনেশন লিও বিচে। এই বিচটা খুবই সুন্দর এবং সাজানো গোছানো, কিন্তু টাইফুনের জন্য চারপাশের কী অবস্থা সেটা তো দেখাই যাচ্ছে। তবে এখানকার লোক বেশ তৎপর, সবাই কাজে লেগে পড়েছে জায়গাটাকে আগের মতো আবারও সুন্দর করে তোলার জন্য। এই বিচের ঢেউগুলো বেশ বড়, দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এই লম্বা প্ল্যাটফর্মটা।
যেটা চলে যাচ্ছে সমুদ্রের বেশ কিছু দূর অবধি। এরপর আমরা চলে এসেছি দুলি বিচে। সার্ফিংয়ের জন্য এই বিচটি খুবই পপুলার। এখানে এই আশপাশের দোকানগুলো থেকে সার্ফবোর্ড ভাড়া করে গাইডের সাহায্যে সার্ফ করা যেতে পারে। আমরা নিজেরা সার্ফ করিনি, কিন্তু অন্যদের এই অ্যাক্টিভিটি বেশ উপভোগ করেছি। দুপুর 2টো নাগাদ আকাশ একদম কালো হয়ে এলো এবং তার সাথে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন বৃষ্টি থামলো না, অগত্যা আমরা রওনা দিলাম এল নিডোর দিকে। হোটেলে ফিরে দেখলাম এখানকার ওয়েদার খুব একটা খারাপ নয়। খিদে পেয়ে গিয়েছিল খুব। একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। একটা থাই রেস্টুরেন্টে সেরে ফেললাম আজকের লাঞ্চ, আর এখানকার খাবার ছিল সত্যিই অসাধারণ। সমস্ত ডিটেলস থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। লাঞ্চের পর আমরা গেলাম ভ্যানিলা বিচে, যেটা একটা সাদা বালির বিচ। এখান থেকেই আমরা এনজয় করলাম খুব সুন্দর একটা সানসেট। ডিনারের জন্য আমরা প্যাক করে নিয়েছিলাম শাওয়ারমা র্যাপ, আর তার সাথেই রয়েছে একটা সুখবর। আগামীকাল থেকে সমস্ত আইল্যান্ড হপিং ট্যুরগুলো খুলে যাচ্ছে। সমস্ত ঝড়ঝঞ্ঝা কাটিয়ে অবশেষে ওয়েদার আস্তে আস্তে ভালো হচ্ছে। আমরা বুক করেছিলাম ট্যুর সি আর ট্যুর এ, যার অভিজ্ঞতা আমরা শেয়ার করব পরের ভিডিও। আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই লিখে জানিও কমেন্টে। ভালো লাগলে করে দিও একটা লাইক, শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফ্রেম অ্যান্ড মোশন চ্যানেলকে। পরের ভিডিওয়ে থাকছে এল নিডোর আইল্যান্ড হপিং ট্যুরের অভিজ্ঞতা।